সোরাইসিস কি জিনিস? সোরাইসিস হচ্ছে প্রাইমারিলি একটা জেনেটিক ডিসঅর্ডার। বংশগতভাবে আসতে পারে, অ্যাকোয়ার্ড এপিজেনেটিক টার্মে সোরাইসিস আসতে পারে, এবং এটা একটা ইনফ্ল্যামেটরি একটা প্রসেস। ইনফ্ল্যামেটরি প্রসেস মানে হচ্ছে যে আপনার ইনফ্লেমেশন স্কিনের নিচে, এপিডার্মিস লেয়ারের নিচে চলতেই থাকে লং টার্ম যাবত। এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডারও বলা চলে। এবং অটো ইমিউন ডিসঅর্ডার আমরা সবাই বুঝি, যখন ইমিউন সিস্টেম নিজেকে নিজে অ্যাটাক করে, বডিকে অ্যাটাক করে, নিজেকে নিজে অ্যাটাক করে, সিভিয়ার টাইপের সাইটোকাইন রিয়াকশন হয়। এবং সোরাইসিস একটা একটা এটাকে প্রলিফারেটিভ ডিজিজ বলা হয় স্কিনের। প্রলিফারেশন কথাটার অর্থ হচ্ছে যে জিনিসটা ছড়াইতে থাকে, স্কিনের নিচে ছড়াইতে থাকে, ওইখান থেকে স্কিনের উপরে উঠে আসে। এটাই প্রাইমারিলি সোরাইসিস এবং এক্সিমার ভিতরে পার্থক্য। হ্যাঁ, এটাই হচ্ছে ডিফারেন্স, যে সোরাইসিস একটা প্রলিফারেটিভ ডিজিজ অফ দ্য স্কিন। এবং এই ছবিগুলির ভিতরে আপনার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন যে যেইখানে আপনার চামড়া উঠে যায় নেই, ওইখানেও কিন্তু প্রচুর আপনার স্কিন কালার প্রচুর পরিমাণে লাল, হ্যাঁ, পিঙ্ক। হাঁটুর দিকে তাকালে আমরা বুঝতে পারি যে এখানে হচ্ছে নর্মাল স্কিন, এখানে হচ্ছে পিঙ্ক স্কিন, মানে এখান থেকে শুরু হয়ে জিনিসটা প্রলিফারেট করতেছে, মানে ছড়াচ্ছে। এটা ওই আপনার ওই যে কচু পাতার ভিতরে পানি, উপরে পানি রাখলে যে পানিটা যেমন টরবর করে, সোরাইসিসের এই প্রবলেমটা এরকম, মানে কচু পাতার ভিতরে পানি যেভাবে প্রলিফারেট করে না, একদিক থেকে গড়ে আরেক দিকে যায়, সোরাইসিস কিন্তু একদিক থেকে গড়ে স্কিনের ভিতর দিয়ে আরেক দিকে যায়। তো এটা একটা প্রলিফারেটিভ একটা ডিজিজ, একটা অটো ইমিউন ডিসঅর্ডার। অনেকটুকুই আপনার জেনেটিকলি ইনফ্লুয়েন্সড, মানে এপিজেনেটিক্স যেটা আমরা অ্যাকোয়ার্ড অথবা প্যারেন্টাল থ্রুতে নিয়ে আসি, at the same time generation of genetics. তো এই পর্যন্ত আজকে 270 ইয়ার্স প্লাস হোমিওপ্যাথির জন্ম থেকে শুরু করে, অ্যালোপ্যাথির জন্ম থেকে শুরু করে, সোরাইসিসের এক্সাক্ট কজ এটা বের করা খুবই মুশকিল হয়ে গেছে। কিন্তু অনেক হোমিওপ্যাথরা মনে করেন যে সোরাইসিস হচ্ছে একটা গাট রিলেটেড প্রবলেম। তো ওষুধের কথা এখনই বলতে চাই না, কিন্তু ইন জেনারেল অনেক সময় দেখা যায় সোরাইসিসের কেসে বাউল নসুট কিছুটা ইউজ করলে কিছুটা উপকার হয়। যাই হোক, সোরাইসিস হচ্ছে একটা হাইলি ভ্যারিয়েবল একটা ডিজিজ, যেটা ডিউরেশন, যে কতদিন সে থাকবে, কতদিন স্কিনের উপরে থাকবে, এবং কখন ডরমেন্ট হয়ে যাবে, এবং কখন আবার সে রিসারফেস করবে, হ্যাঁ, তার রেকারেন্স রেট, এবং এটার যে আপনার বিভিন্ন ধরনের মরফোলজিক্যাল ভ্যারিয়েন্টস আছে, এই এটা খুবই আনপ্রেডিক্টেবল। এটা বলা যায় না। এই যে চুলের পিছনে সোরাইসিস, আমার একটা রোগী ছিল যাকে আপনার ভ্যারাইটা ক্যাপ দেওয়ার পরে চুলের পিছনে সোরাইসিস দেখা দিয়েছিল। সারা শরীরে কোথাও তার সোরাইসিস নাই, কিন্তু ঠিক এই যে নেকের ঠিক এই পিছনের এই জায়গাটায় তার এইখানে এরকম এই ধরনের চুলকানি দেখা দিয়েছিল। তো আপনার দেখেন এখানে কিন্তু এটা হাইলি আনপ্রেডিক্টেবল, মানে এটারে প্রেডিকশন করা খুব ডিফিকাল্ট যে কোথায় সে রিসারফেস করবে। কিন্তু ওই ব্যারাইটা কার্ভের উপরেই ছিল পেশেন্ট, কিন্তু ব্যারাইটা কার্ভের উপরে থাকতে থাকতে দেখা গেছে আস্তে আস্তে নিজে নিজে সে চলে গেছে। তো সোরাইসিসের প্রেডিকশন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় টাইম টু টাইম। হ্যাঁ, সোরাইসিস এমন এমন জায়গায় হয় যে মাথার চুলের ভিতরে ভিতরে হয় অনেক সময়, কিন্তু খুবই খুবই কনফিউজিং ব্যাপারটা, যেটা কি আসলে এক্সিমা না সোরাইসিস। কিন্তু এক্সিমার প্রলিফারেশনটা আর সোরাইসিসের প্রলিফারেশনটার ভিতরে ডিফারেন্স হচ্ছে এক্সিমা কিন্তু হাইলি ইনফ্ল্যামেটরি না,
এক্সিমার ইনফ্লেমেশনটা এত বেশি না। এটা ওই ছবি দেখলে হয়তো বোঝা যাবে না, কিন্তু চেম্বারে বোঝা যাবে। মানে ইন পার্সন রোগী দেখলে তখন দেখে বোঝা যাওয়ার পসিবিলিটিটা খুব বেশি, এবং প্রেডিক্ট করাটা খুব ইজি যে আসলে এটা কি এক্সিমা নাকি সোরাইসিস। তো এটা এটা হচ্ছে প্রাইমারি লেভেলের ডেফিনেশন। এইখানে ছবিগুলির ভিতরে এখানে ইরিথ্রোডার্মিক সোরাইসিস আছে, নখের সোরাইসিস আছে, ক্রনিক প্ল্যাক সোরাইসিস আছে, এখানে আপনার গুটেট সোরাইসিস আছে, ইনভার্স সোরাইসিস আছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সোরাইসিস প্রেজেন্ট করে নিজেকে। হ্যাঁ, নেল সোরাইসিস, পুরো নখ পচে গেছে, দেখেন, খেয়াল করেন। এখানে এই এই প্লালমোপ্যান্টার সোরাইসিস, যেটা পায়ের পাতার সোরাইসিস, হাতের তালুর সোরাইসিস। হ্যাঁ, সোরাইসিস বিভিন্ন জায়গায় হয় এবং খুবই খুবই ইন্টারেস্টিং ভাবে সে তার প্রেজেন্টেশনটা আসে। আপনার সোরাইসিসের প্যাচগুলি সাধারণত লাল কালারের, পিঙ্ক কালারের, খুব ডার্ক পিঙ্ক কালারের হয়, রেইজড এরিয়া হয়। যেমন আমরা আমাদের আগের স্লাইডে ছিল যে এই জায়গাটা উঁচা, হ্যাঁ, এই জায়গাটা নর্মাল স্কিন থেকে এই জায়গাটা উঁচা। হ্যাঁ, মানে সোরাইসিস কিন্তু আপনার ভিজুয়ালাইজেশন, মানে দেখে প্রেসক্রিপশন করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। তো সোরাইসিসের প্যাচ স্ক্যাল্পে হইতে পারে, মাথার তালুতে হইতে পারে, এলবোতে হইতে পারে, হ্যাঁ, তারপরে হাঁটুতে হইতে পারে, নিতে হইতে পারে, লোয়ার ব্যাকে থাকতে পারে, হ্যাঁ, আবার লাম্বোসেক্রাল এরিয়াতে থাকতে পারে। হ্যাঁ, এটা এটা একটা ইমিউন মিডিয়েটেড ডিজিজ। ইমিউন সিস্টেমের ইনফ্লেমেশনের কারণে এটা বাইরে, আমাদের স্কিন হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্গান, তাই না? আমাদের স্কিনের উপরে ইমিউন সিস্টেম একটা একটা মার্কার দেয়, সো টু স্পিক। স্কিন হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইন্ডিকেটর বডির। হ্যাঁ, আমরা যদি কারো কারো পেটের কন্ডিশন জানতে চাই, তাহলে আপনি যদি পেটের ভিতরে যে স্কিনের লেয়ারটা আছে ওটা যদি উল্টা করেন, ওটাকে যদি ওইভাবে চিন্তা করেন, তাহলে তার স্কিনের বহিঃপ্রকাশটা, তার স্কিনের তার স্কিনের কালার, একটা মানুষের স্কিনের কালার, তার স্কিনের উপরের টেক্সচার, হ্যাঁ, ওইটা দেখে তার পেটের কন্ডিশন কিন্তু অনেকটুকু আপনার আইডিয়া করা যায়। একটা মানুষের স্কিন যত ভালো হবে ইন জেনারেল, সবার না কিন্তু ইন জেনারেল, আপনি ওইখান থেকে তার পেটের তার কন্ডিশন আইডিয়া করতে পারবেন। তো এখন সোরাইসিসে কি হয়? আমাদের নর্মাল সেল গ্রোথ, ইউজুয়ালি আমাদের বডির নর্মাল সেল গ্রোথ স্কিনের উপরে এটা একটা 30 ডে সাইকেল, 28 ডেজ থেকে 30 ডে সাইকেল, যে আমাদের সেল চেঞ্জ হয়। হ্যাঁ, আমরা কিন্তু সাপের মতো খোলস বদল করি না। অন্যান্য মানে সরীসৃপ যারা আছে তা এদের মতো কিন্তু আমরা খোলস বদল করি না, কিন্তু আমাদের সেল কিন্তু চেঞ্জ হয়। আমাদের স্কিনের উপরের পার্টটা কিন্তু আস্তে আস্তে মরে যায়, ওইখানে কিন্তু সেল রিপ্লেস হয় এভরি 28 থেকে 30 ডেজে। কিন্তু সোরাইসিসে যেটা হয়, এটা এত ফাস্ট রেটে হয়, মানে 3 থেকে 4 দিনে, কোনো দিন কোনো সময় 2 দিনেও আমাদের সেল গ্রোথ চেঞ্জ হয়। তো এই ধরনের র্যাপিড গ্রোথের জন্য আপনার সেল ব্লকগুলি পাইল আপ করতে থাকে, মানে একটার উপরে আরেকটা হইতে থাকে। হ্যাঁ, এবং ইমিডিয়েট নিচের গুলি মারা যায়, উপরে নতুন হয়, ইমিডিয়েট নিচের গুলি মারা যায়, উপরে নতুন হয়, এইভাবেই লিজনটা ক্রিয়েট হয়। এবং এই র্যাপিড গ্রোথের ভিতরে যখন এই ফরমেশনটা শুরু হয়, হ্যাঁ, তখনই এটাকে বলা হয় প্ল্যাক। ইংরেজিতে আমরা এটাকে বলি প্ল্যাক। তো ওইখান থেকেই নামটা আসছে প্ল্যাক সোরাইসিস। সো এখন র্যাপিড গ্রোথ কেন হয়? এটা খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার। অনেক সময় ইমিউন সিস্টেম প্রচন্ড বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, হ্যাঁ, উইদাউট প্রপার সিগন্যাল। বেসিক্যালি এটা একটা আমাদের ইমিউন সিস্টেমের বেশিরভাগই
বায়োলজিক্যাল এবং ইলেকট্রিক্যাল সিগন্যালের কম্বিনেশন। সো বায়োলজিক্যাল সিগন্যাল কি? বায়োলজিক্যাল সিগন্যাল হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম থেকে নিয়ে একদম আমাদের সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের একটা কম্বিনেশন। এটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল সিগন্যাল। আর আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটা, যে ব্রেন আপনার জানতে এবং অজান্তে ব্রেন যেটা কন্ট্রোল করতেছে, এই দুইটা সিগন্যালের ইমব্যালেন্স যখন হয় তখন আমাদের বডিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গ্রোথ দেখা দেয়, স্পেশালি স্কিনের উপরে। এবং এটা প্রলিফারেটিভ গ্রোথ হয়, মানে এটা ছড়ায় যায় গ্রোথটা। সো এই গ্রোথ যখন প্রলিফারেট করতে থাকে স্কিনের সারফেসের উপরে, তখন আমরা স্কেল, প্ল্যাক, যেগুলি আমরা সাধারণত যে সমস্ত ওয়ার্ডগুলি দিয়ে আমরা রেপার্টরিতে সোরাইসিসকে আইডেন্টিফাই করি, ওই ওয়ার্ডগুলি আইডি আমরা খুঁজে পাই। কিন্তু রেপার্টরিতে আমরা গেলে কিন্তু আমরা ইনভার্স সোরাইসিস আমরা মানে আইডিয়া যদি না করতে পারি আমাদের বুঝতে কষ্ট হবে। ইরিথ্রোডার্মিক সোরাইসিস, ইরিথ্রোডার্মিক সোরাইসিসটা কি? হ্যাঁ, যে স্কিনের নিচে একটা ইরিথিমা ক্রিয়েট হয়েছে। নেইল সোরাইসিস আমরা রেপার্টরিতে দেখি, নেইল সোরাইসিস। কিন্তু কেন পার্ট অফ দ্য নেইল মরে যাচ্ছে এবং কেন পার্ট অফ দ্য নেইল এখনো নর্মাল অবস্থায় আছে? এগুলি হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের বহিঃপ্রকাশ, আমাদের নার্ভাস সিস্টেমের বহিঃপ্রকাশ, আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের বহিঃপ্রকাশ। রুট বুঝতে হবে আমাদের। সোরাইসিসের রুট বোঝা খুব ইম্পর্টেন্ট। সোরাইসিসের কেস কিন্তু বছরের পর বছর চলে, আবার সে রিসার্ফেস করে আসে। খুবই একটা কঠিন একটা ডিজিজ। এটাকে মানে কন্ট্রোল করার জন্য আপনি 2 বছর ধরে ওষুধ দিচ্ছেন, মনে করছেন ভালো হয়ে গেছে, আবার আপনার আবার দেখা গেল যে 1-1.5 বছর পরে আবার সে ব্যাক করে আসতে পারে। হাইলি পসিবল। এটা কিন্তু ডাক্তারের কোনো দোষ না। এটা নিয়ে খারাপ ফিল করবেন না। তো কোথায় কোথায় আমরা সোরাইসিসের কেস দেখি? কি ধরনের এজ গ্রুপে আমরা সোরাইসিসের কেস দেখি? ট্রপিক্যাল ক্লাইমেট এরিয়াতে সোরাইসিসের কেস খুব বেশি হয়। ট্রপিক্যাল ক্লাইমেট বাংলাদেশ বলতে পারেন, বাংলাদেশ আমরা বলতে পারি, ইন্ডিয়া, বাংলাদেশ, এই সমস্ত জায়গায় সোরাইসিসের কেস আমরা বেশি দেখি। হ্যাঁ, মহিলাদের ভিতরে সোরাইসিসের কেস আর্লি অনসেট হয়, মানে অল্প বয়সে মহিলাদের সোরাইসিসের কেস বেশি দেখা যায় পুরুষদের থেকে। সাধারণত 16 থেকে 22 বছরের বয়সে আর্লি অনসেটটা দেখা যায়। আবার লেট এজে, মিড থেকে লেট এজে 55 থেকে ধরেন 60 এই এজ গ্রুপে এই ধরনের মানুষের সোরাইসিসের অনসেট বেশি দেখা যায়। হ্যাঁ, সোরাইসিস একটা ক্রনিক ডিজিজ এবং এটার আপনার মানে সাইকেলটা আপনার এটার ইন্টারমিশন হবে, আবার রিমিশন হবে, আবার ইন্টারমিশন হবে, আবার রিমিশন হবে। এটার এই ধরনেরই সাইকেল। সাধারণত উইন্টারের সময়, ঠান্ডার দিনে এটার অ্যাটাক বেশি হয়, এবং সামার টাইমে, গরমের সময় এটার প্রবলেমটা একটু কম থাকে। তো এটা হচ্ছে সোরাইসিসের আপনার মানে ডেমোগ্রাফিক্যালি বা বায়োগ্রাফিক্যালি এটাই হচ্ছে সোরাইসিসের মানে কি ধরনের জায়গায়, কোন জায়গায় সোরাইসিস হয়। এখানে আমি দেখছি আমরা যেখানে থাকি, আমেরিকার ওয়েস্ট কোস্ট, এই সাইডে মানুষের সোরাইসিস কম হয়, কিন্তু আমেরিকার ইস্ট কোস্ট, যেটা ওই নিউ ইয়র্ক ওই সাইডে, ওইখানে প্রচুর রোগী আছে সোরাইসিসের। ঠান্ডা বেশি, প্রচন্ড ঠান্ডা, আবার প্রচন্ড গরম। যখন গরম থাকে তখন তাদের সোরাইসিস, কিন্তু তারা কিন্তু খুব ভালো থাকে। সোরাইসিসের রোগীরা গরমের দিনে খুব ভালো থাকে ইন জেনারেল। তো ইটিওলজি যদি আমরা নোটিস করি, চিন্তা করি, জেনারেল প্রিডিসপোজিশনে জেনেটিক প্রিডিসপোজিশন খুব হাই, জেনেটিক্স খুবই হাইলি আপনার সোরাইসিসের জন্য রেসপন্সিবল। হয়তো বাবা মার কাছ থেকে নিয়ে আসা জেনেটিক্স, অথবা
ইপিজেনেটিক্স যেটা সে অ্যাকোয়ার করছে সামহাউ, একটা লেয়ার অন টপ অফ তার প্রাইমারি জেনেটিক লেয়ার রোগীর। তো জেনেটিক প্রিডিসপোজিশন একটা একটা বিরাট ইটিওলজি সোরাইসিসের জন্য। কিভাবে সোরাইসিসকে প্রভোগ করা হয়? অনেক ক্ষেত্রে ট্রমা, বিভিন্ন ধরনের ফিজিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, সার্জিক্যাল, বিভিন্ন ধরনের ট্রমা যেটা ইমিউন সিস্টেমের উপরে চাপ ক্রিয়েট করে, প্রেশার ক্রিয়েট করে। কিভাবে ট্রমা ইমিউন সিস্টেমের উপরে প্রেশার ক্রিয়েট করে? এটা অনেকটা সাইকোসোম্যাটিক প্রবলেম। ধরেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, কারো প্রচন্ড ভয় পেল, মানুষটা প্রচন্ড রকম ভয় পেল, এটা হচ্ছে সাইকির উপরে তার লেয়ারটা। ভয় পাওয়ার পরে তার ধরেন ডায়রিয়া শুরু হলো ফর এক্সাম্পল, হ্যাঁ, এটা হচ্ছে সোম্যাটিক। ডায়রিয়াকে ওষুধ দিয়ে কমানো হলো, ওষুধ দিয়ে কমানোর পরে তার ডায়রিয়া বন্ধ হইলো, কিন্তু দেখা গেল যে তার অন্য রোগ দেখা দিছে। তার স্কিনের উপরে একটা পুরনো একটা ইয়ে ছিল, সোরাইসিসের প্রবলেম ছিল, ওইটা ব্যাক করে আসছে। তো এটা ওই ওই অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে ওই স্টেজ থেকে, এটা ট্রমাটিক একটা এক্সপেরিয়েন্স থেকে ওইটা তাকে প্রভোগ করা হয়েছে। তো সোরাইসিস কিন্তু এই ধরনের ইয়েতে আপনার ফিরে আসতে পারে। এটা ওয়ান অফ দ্য ইটিওলজি সোরাইসিসের, মানে অনলি ইটিওলজি না, ওয়ান অফ দি ইটিওলজি। ওকে, তো যেই কোনো ধরনের ফিজিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, সার্জিক্যাল, ইনফেক্টিভ, ইনফ্ল্যামেটরি, বডিতে ইনফ্ল্যামেটরি যে কোনো কন্ডিশন, এটা পোটেনশিয়াল একটা কজ সোরাইসিস প্রভোগ করার জন্য। এই কজ খুঁজতে হবে, কারণ সোরাইসিসের প্রেজেন্টেশন কিন্তু, এবং রেপার্টরিতে আমরা একটু পরে দেখব, মানে হান্ড্রেডস এন্ড হান্ড্রেডস অফ রেমেডি রেপার্টরিতে আছে, এবং সোরাইসিসের কেস সলভ করা সত্যিই খুব কঠিন, কারণ এত এত বেশি রেমেডি, এবং রেমেডির আপনার ফিজিক্যাল সিমটম গুলি এত বেশি ক্লোজ যে কনফিউজড হয়ে যাওয়া খুবই ইজি। তারপরে নেক্সট ইটিওলজি হচ্ছে ইনফেকশন। আপনার চাপা পড়া, মানে সাপ্রেসড স্ট্রেপ ইনফেকশন, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, স্পেশালি গলার ভিতরে স্ট্রেপ ইনফেকশন, অ্যাকিউট গিউটেড সোরাইসিস আপনার প্রভোগ করতে পারে। আমরা আগের স্লাইডে গিউটেড সোরাইসিস কিন্তু ছবি একটা দেখে আসছি, চলেন আমরা আবার দেখি কোথায় পাওয়া যায়। এইটা এই আমার মাউস যেখানে, এটা অলমোস্ট একটা গিউটেড সোরাইসিসের পিকচার, সামনে আরো পিকচার আছে। এটা হচ্ছে মাইল্ড একটা গিউটেড সোরাইসিস, এটা খুব সিভিয়ার গিউটেড সোরাইসিস, এই কারণে এটাকে এরিথ্রোডার্মিক সোরাইসিস বলা হয়। এটা খুব মাইল্ড একটা গিউটেড সোরাইসিস। সো স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন যেটা চাপা পড়ে গেছে, স্পেশালি গলার ইনফেকশন, মানে যেটা আপনার স্ট্রেপ্টোমাইসিন দেওয়া হয়, আপনার স্ট্রেপ থ্রোট বলা হয় যেটাকে, এই ধরনের ইনফেকশন থেকে সাবধান। এই ধরনের ইনফেকশন যদি বেলেডোনা দিয়ে ভালো করা যায়, স্ট্রেপ্টোকক্সিনাম দিয়ে যদি ভালো করা যায়, সেটা কিন্তু ভালো, সেটা অ্যাকচুয়ালি সেফ। অথবা ল্যাক ক্যানাইনেম দিয়ে যদি ভালো করা যায়, সেটা হচ্ছে একটা সেফার অ্যাপ্রোচ। কারণ স্ট্রেপ ইটসেলফ, আচ্ছা এটা বলার আগে, স্ট্রেপ আর স্ট্যাফের ভিতরে ইন জেনারেল ডিফারেন্সিয়েশন কি? স্ট্যাফ ইনফেকশন, স্টেফাইলোকক্কাল ইনফেকশন পুঁজ তৈরি করবে, আর স্ট্রেপ খুব কম পুঁজ তৈরি করে। তো এটা এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই দুইটা ব্যাকটেরিয়া হিউম্যান বডিতে মানে এত বেশি ক্ষতি করতে পারে, মানে স্পেশালি স্ট্রেপ ইনফেকশন, সে ইদার স্কিনকে অ্যাটাক করে, অথবা তার তার অ্যাটাক সারফেসটা হার্ট পর্যন্ত যায়। মানে স্ট্রেপ কিন্তু প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমকে প্রচন্ড বেশি পছন্দ করে, কারণ আমাদের প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অলমোস্ট অটোমেটিক। তো স্ট্রেপ, এটার স্ট্রেপের প্রভাব আমাদের প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের উপরে প্রচন্ড বেশি, এবং
স্টেপের প্রাইমারি কাজ হচ্ছে যে কোনো প্রবলেমকে স্কিনে তুলে দেওয়া, সেটা গলার আপনার মুখের ভিতরে, থ্রোটের ভিতরে ইনফেকশন হোক, আমাদের স্কিনের উপরে ইনফেকশন হোক, এটা খুবই প্রিডমিনেন্ট যে স্ট্রেপ অনেক কিছুকে ভিতর থেকে তুলে নিয়ে আসে। তো এটা একটা ইটিওলজি। এন্ডোক্রাইন ফ্যাক্টরস, আপনার পিউবার্টির পিকে আর মেনোপজে মহিলাদের এন্ডোক্রাইন ফাংশন হাইলি ফ্ল্যাকচুয়েট করে, আপনার অ্যাস্ট্রোজেন প্রজেস্টেরনের ব্যালেন্স হাইলি ফ্ল্যাকচুয়েট করে। হ্যাঁ, এবং এই সময় মহিলাদের মেনোপজের সময় ডাক্তাররা, অ্যালোপ্যাথি ডাক্তাররা এস্ট্রোজেন থেরাপি দেয়, অথবা আপনার ব্রেস্ট ক্যান্সার, ওভ্যারিয়ান ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, এই ধরনের ক্যান্সারের কেসে এস্ট্রোজেন থেরাপি ইউজ করা হয়। এখন এস্ট্রোজেন থেরাপি কেন ইউজ করা হয়? প্রজেস্টেরনকে ব্যালেন্স করার জন্য, তাই না? তো এখন এই ব্যালেন্সের ভিতরে আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের উপরে সিভিয়ার মানে একটা জোল্ট, যেটাকে ইংরেজিতে জোল বলে, যেটা শেক, ধাক্কা, ওই ধাক্কাটা এন্ডোক্রাইন সিস্টেম সহ্য করতে পারে না অনেকের বডিতে। এখন দেখা গেছে, ক্লিনিক্যালি দেখা যায় যে এস্ট্রোজেন থেরাপির পরে, প্রজেস্টেরন থেরাপির পরে সোরাইসিস দেখা দেয়। হ্যাঁ, তো ইটিওলজির ওই কানেকশনটা ওইভাবে আসে। ওকে, তো এটা একটা ইটিওলজিক্যাল ফ্যাক্টর। সানলাইট, সূর্যের আলো, অনেকের সানলাইট সহ্য হয় না, খুবই স্মল পার্সেন্টেজ পপুলেশনের সানলাইট সহ্য হয় না, স্পেশালি যারা ঠান্ডার দেশে যারা থাকে। এদেরকে বাংলাদেশের এই অগাস্ট মাসের, সেপ্টেম্বর মাসের গরমে এনে ছেড়ে দিলে এদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, এদের শরীর ফুটে যাবে একদম, মানে ক্লিয়ারলি একদম শরীর ফুটে যাবে। সো এটাও কিন্তু মানে সূর্যের আলো যেমন সোরাইসিসের জন্য ভালো, আবার সূর্যের আলো সোরাইসিসকে প্রভোক করতে পারে, মানে ভিতর থেকে বাইরে নিয়ে আসতে পারে। এইডস অথবা HIV, এটার একটা ডিপ একটা অ্যাসোসিয়েশন আছে সোরাইসিসের সাথে। এখন ওইটাকে আমরা ক্লিনিক্যালি যদি চিন্তা করি, অথবা ইটিওলজিক্যালি যদি চিন্তা করি, তাহলে HIV/AIDS এ কি হয়? HIV/AIDS এ প্রাইমারিলি শরীর যুদ্ধ করতেছে, আমাদের টি লিম্ফোসাইটস গুলি কন্টিনিউয়াসলি ফাইট করতে থাকে। বডির মানে ফাইটিং মেকানিজমটা, বডির ইনহিবিশন মেকানিজম, একটা ভাইরাল ইনহিবিশন মেকানিজম, এই মেকানিজমটা প্রচন্ড হাই রেটে থাকে। এখন এই হাই রেটে থাকতে যায়া, হ্যাঁ, বডির কিছু না কিছু আউটবার্স্ট বডির বের করে দিতে হবে। একটা আমাদের ইমিউন সিস্টেম কিন্তু সবসময় ব্যালেন্স করতে চেষ্টা করে, এক্সটার্নাল ব্যালেন্স এবং ইন্টারনাল ব্যালেন্স। ইন্টারনাল ব্যালেন্সে সে চেষ্টা করতেছে বডিকে ডিজিজ ফ্রি রাখতে, কিন্তু এটার একটা রেসিডুয়াল একটা ইফেক্ট আছে, এবং ওই ইফেক্টটা স্কিনের উপরে আসে, এবং আসে হচ্ছে এভাবেই আসে। ওটা এক্সিমে দিয়ে আসে না বেশিরভাগ ক্ষেত্রে, ওটা সোরাইসিস দিয়ে আসে। তো এটাও একটা ইটিওলজি। আমাদের বাংলাদেশে আমার মনে হয় না এত এইডস এর পেশেন্ট আছে, হয়তো এখন বাড়ছে। সভ্যতা আমাদের অ্যাডভান্স করার সাথে সাথে এখন HIV/AIDS এর কাউন্ট মনে হয় বাংলাদেশে বাড়ছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বাংলাদেশে বাড়ছে, কিন্তু এটাও কিন্তু একটা ইটিওলজি। মেটাবলিক ফ্যাক্টরস, এটাও আরেকটা প্রবলেম। মেটাবলিক ডিজিজ যদি থাকে, পেটের সমস্যা, লিভার, তারপরে গল ব্ল্যাডার, ডাইজেস্টিভ ডিসঅর্ডার, হ্যাঁ, অ্যাকচুয়ালি মেটাবলিক ডিসঅর্ডার সোরাইসিসের একটা বিরাট একটা ইটিওলজি। হ্যাঁ, এই কারণে ওই আমাদের বাউল নসের ক্লাসে ছিল অনেক আগে, ওই ওষুধগুলি আপনারা মনে রাখতে চেষ্টা করবেন। হ্যাঁ, বাউল নসরের আশেপাশে যে সমস্ত ওষুধগুলি আছে, ওগুলির মানে
অ্যাসোসিয়েটেড যে সমস্ত রেমেডিগুলি আছে ওই রেমেডিগুলি কিন্তু সোরাইসিসের জন্য খুব ভালো। ফর এক্সাম্পল লাইকোপোডিয়াম সোরাইসিসের জন্য খুব ভালো রেমেডি। তো ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি, হাইপোক্যালসিমিয়া, হ্যাঁ, তারপরে ডায়ালিসিস, এই ধরনের মানে বডিকে প্রভোক করে, বডিকে আপনার বেসিক্যালি বাংলায় আমরা বলি যে গুতা দেয়, বডিকে বিভিন্ন জায়গায় আপনার সফট স্পটে, উইক স্পটে প্রভোকেশনের ফলে মেটাবলিক ডিসঅর্ডারকে প্রভোগ করার ফলে আপনার ডায়ালিসিস হচ্ছে এমন একটা প্রসেস যেটা ছাড়া, আপনারা সবাই জানেন ডায়ালিসিস কি, সারা বডি থেকে ব্লাড বের করে নিয়ে ওই ব্লাড ফিল্টার করে আবার বডিতে ব্লাড ঢুকানো হইতেছে। এটা বডির জন্য বিরাট একটা শেক, একটা জোল্ট। তো এই ধরনের প্রবলেমগুলি সোরাইসিসকে প্রভোগ করতে পারে। ড্রাগস, হ্যাঁ, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, তারপরে কর্টিকোস্টেরয়েড, তারপরে হাই ইউজ অফ লিথিয়াম, এই ধরনের ড্রাগ সোরাইসিসকে প্রভোগ করতে পারে। কেন প্রভোগ করে? লিথিয়াম কেন প্রভোগ করে সোরাইসিসকে? লিথিয়াম প্রভোগ করে এই কারণে, লিথিয়ামের প্রাইমারি কাজ হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করা, ম্যানেজ করা। লিথিয়াম কার্ভ হার্টের অনেক বড় মেডিসিন হোমিওপ্যাথিতে। তো আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে যখনই আমরা কন্ট্রোল করতে চাই এবং এটার উপরে যখন কোনো রকম আঘাত আসে, যেহেতু আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপরে কোনো রকম মানে কন্ট্রোল নাই, এটা কিন্তু বডি কিন্তু চেষ্টা করে যে এটাকে অন্য জায়গায় প্যাস করে দিতে, যে ধাক্কায় সরাই দিতে চেষ্টা করে। আমাদের ইমিউন সিস্টেম চেষ্টা করে যে ওকে ধাক্কায় সরাই দাও, এবং ওইটার প্রাইমারি অর্গান হচ্ছে আমাদের স্কিন। তো স্কিনের উপরে অনেক সময় অনেক রকম অ্যাসল্ট আসে। তো এটা আরেকটা কজ, আরেকটা ইটিওলজি। সাইকোজেনিক ফ্যাক্টর, স্ট্রেস এবং সিভিয়ারিটি অফ স্ট্রেস এবং সোরাইসিসের ভিতরে একটা ডিপ 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 রিলেশনশিপ আছে। যে সমস্ত মানুষ মেন্টাল ডিপ্রেশনে থাকে এদের চর্মরোগ বেশি হয়, এক্সিমা, সোরাইসিস এই ধরনের রোগ বেশি হয়। কারণ মেন্টাল প্রবলেম থাকলে মানুষ কিন্তু আগের মতো অ্যাক্টিভ থাকে না। সে ঘরের মধ্যে ওই বসে থাকা, তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, তার মানসিক অবস্থার সাথে সাথে তার ইমিউন সিস্টেমও উইক হতে থাকে। সো এই সাইকোলজিক্যাল ফ্যাক্টর এবং সোরাইসিসের একটা ডিপ কোরিলেশন আছে। আর সবশেষে হচ্ছে অ্যালকোহল, তারপরে বিড়ি সিগারেট খাওয়া, স্মোকিং, হ্যাঁ, এক্সেসিভ অ্যালকোহল ইউজ, যেটা আপনার লিভারকে অনেক তো ইম্প্যাক্ট করে মেটাবলিক ডিসঅর্ডার ক্রিয়েট করে। তো এটা আপনার প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি সাইড ইফেক্ট থেকে, সাব সাইড ইফেক্ট থেকে আপনার সোরাইসিসের জন্য ওই রোগী সোরাইসিসের জন্য প্রিডিসপোজড হতে পারে। এবার আমরা আসি সোরাইসিসের প্যাথোজেনেসিস। এখন এখানে কয়েকটা ছবি আছে, এই তিনটা মেইন পয়েন্ট এখানে। অ্যাবনর্মাল ডিফারেন্সিয়েশন, হ্যাঁ, তারপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে কেরাটিনোসাইট হাইপার প্রলিফারেশন আর ইনফ্লেমেশন। এখন অ্যাবনর্মাল ডিফারেন্সিয়েশনটা কি? এখানে এই ছবিটার ভিতরে, যদিও এটা একটু কমপ্লিকেটেড পিকচার, আমরা এখানে দেখি যে আমরা যদি একটা সেলকে, আমরা যদি ভার্টিক্যালি যদি আমরা একটা সেলকে কাটি, এই পিকচারটা হচ্ছে আমার মাউস যেখানে, এটা হচ্ছে সেই পিকচার। এখন আমাদের সেলের ভিতরে প্রলিফারেশন শুরু হয়েছে, হ্যাঁ। এখন সেলের ভিতরে প্রলিফারেশন শুরু হলে আমাদের ইমিউন সিস্টেম ডেফিনেটলি রেসপন্ড করবে।
হ্যাঁ, এখানে লেখাটা হয়তো খুব ছোট, দুঃখিত, আমি এটাকে চেষ্টা করি দেখি একটু বড় করা যায় কিনা, দাঁড়ান। এবার এবার হয়তো দেখা যাবে একটু ভালোভাবে। তো একটা সেলের ভিতরে প্রলিফারেশন শুরু হয়েছে। তো আমরা খেয়াল করি আমাদের এখানে এই টি সেলগুলি, এই যে আমার মাউসটি এখানে নোটিস করেনি, অ্যারো দিয়ে বোঝানো হয়েছে যে টি সেলগুলি আমাদের এখানে একটা ইনফ্ল্যামেটরি সাইটোকাইন রিঅ্যাকশন হচ্ছে। এই টি সেলগুলি রেসপন্ড করতেছে, মানে ইমিউন সিস্টেম রেসপন্ড করতেছে। এখন রেসপন্স, ওই যে রেসপন্স প্রসেসটা, এখান থেকে একটা স্টিমুলাস আসছে, বাইরের এনভায়রনমেন্ট থেকে একটা স্টিমুলাস আসছে। হ্যাঁ, এই স্টিমুলাসের সাথে আমাদের টি সেল রেসপন্ড করতেছে। এটা ন্যাচারাল প্রসেস, আমাদের ইমিউন সিস্টেমের একটা ন্যাচারাল প্রসেস যে আমাদের টি সেল রেসপন্ড করবেই করবে। এখন সাইটোকাইন রিঅ্যাকশনের ফলে আমরা এখানে সোরাইসিসের স্কিন লিজন শুরু হয়েছে এই জায়গায়। হ্যাঁ, এখানে আপনার হাইপার কেরাটোসিস হয়েছে। এখন হাইপার কেরাটোসিস হওয়ার পরে এইখানে আসা স্কিন বাড়তেছে, আমাদের স্কিন চেঞ্জ ওভার হচ্ছে ফাস্ট, 2 থেকে 3 দিনের ভিতরে, যেটা 30 দিন পর পর হওয়ার কথা সেটা 2 থেকে 3 দিন পর পর হচ্ছে। তো এটা এই যে প্রসেস, আমাদের ইমিউন সিস্টেম যে কত ফাস্ট রিয়াক্ট করে, এটা উইদিন ডেজ, মানে উইদিন 2 to 3 ডেজ এই সবকিছু হইতেছে, এভরিথিং at the same time. So এটা হয়তো আপনারা, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। জিনিসটা একটু মানে একটু কমপ্লিকেটেড, কিন্তু এইভাবেই জিনিসটা হয় যে আমাদের ইমিউন সিস্টেম কত ফাস্ট রিয়াক্ট করে, এবং ওই রিয়াকশনটার যে রেজাল্টটা, এটা আমাদের হাইপার প্রলিফারেশনে যায় দেখা দেয়। ওইখান থেকে ইনফ্লামেশন ক্রিয়েট হয়, এবং ইনফ্লামেশনের পিকচার হচ্ছে এইটা, যেখানে আমার মাউস বাম সাইডটা হচ্ছে, আমরা স্কিনের লেয়ারের উপরে আমরা এই পিকচারটা দেখি। হ্যাঁ, এবং এই উপরের ছবিটা আমাদের আমাদের ইপিডার্মিস লেয়ারে কিন্তু কিছুই হয় নাই, খেয়াল করেন, এখানে সবকিছু নরমাল, এখানে সবকিছু নরমাল, এখানে এরা তেমন কিন্তু এখনো কিন্তু তাদের কোনো কিছু হয় নাই। যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গায়, হ্যাঁ, সেটা হচ্ছে এই জায়গা। আমরা যেটা ছবিটাকে একটু বড় করি, আমাদের এই যে এখানে আমাদের খেয়াল করেন, এখানে একটা মাইক্রোফ্যাগ আছে। মাইক্রোফ্যাগ বেসিক্যালি হচ্ছে আর্মি বডির জন্য, যে কোনো ইনফ্ল্যামেটরি সিগন্যালের জন্য মাইক্রোফ্যাগ গুলি জাগে। আমাদের যেমন কোনো জায়গায় গন্ডগোল হলে পুলিশ আর্মি যায়, এরাও কিন্তু ভেরি সিমিলার টু দ্যাট। তো আমরা দেখতেছি কিভাবে ইমিউন সিস্টেম রেসপন্স করে। ওই রেসপন্স করার যে সাইড ইফেক্টটা, হ্যাঁ, ওই সাইড ইফেক্টের কারণে আমাদের এখানে হাইপার কেরাটোসিস হতে পারে, প্যারাকেরাটোসিস হতে পারে, যেটা আমরা প্রলিফারেটিভ ডিজিজ হিসাবে আমরা স্কিনের উপরের লেয়ারে যাই দেখি, ইনফ্লামেশন হিসাবে। এটা হচ্ছে বেসিক্যালি একটা সাইকেল। তো আমরা যদি ট্রিটমেন্ট করতে যাই, আমাদের আমাদের যতটুকু পসিবল আমাদের কজ খুঁজতে হবে, ওই ইটিওলজি থেকে আমাদের কজ খুঁজতে হবে। এই কারণে ইন জেনারেল সোরাইসিসের কেসে সময় বেশি লাগে, এবং অনেক সময় মনে হয় যে কেস কোনো রকম প্রগ্রেস করতেছে না, আবার অনেক সময় মনে হয় অ্যাকচুয়ালি প্রগ্রেস করতেছে কিন্তু খুব স্লো। কিন্তু আশা ছেড়ে দিলে হবে না, আশা ছেড়ে দিলে কিন্তু বিপদ। ওকে, আচ্ছা, এবার আমরা আসি টাইপস অফ সোরাইসিস। সবচেয়ে কমন টাইপ অফ সোরাইসিস হচ্ছে প্ল্যাক সোরাইসিস। প্ল্যাক সোরাইসিস কেন বলা হয়? এটা দেখতে প্ল্যাকের মতো দেখা যায়। হ্যাঁ, মোস্ট কমন ফর্ম। 80% পিপলের প্ল্যাক সোরাইসিস থাকে, যাদের সোরাইসিস থাকে। কিভাবে বুঝবো আমরা? স্কিন রেইজড, মানে একটু উঁচা, হ্যাঁ, নর্মাল থেকে একটু উঁচা,
হ্যাঁ, ইনফ্লেমড, এখানে লাল লাল প্যাচ আছে, এই যে লাল লাল প্যাচ। তার সাথে সিলভারি কাভার্ড একটা স্কেলিং থাকে। সাধারণত এলবোতে হয়, হাঁটুতে হয়, আপনার স্ক্যাল্পের ভিতরে হয়, মানে চুলের মাঝখানে মাঝখানে হয়, লোয়ার ব্যাকে হয়। এগুলো হচ্ছে লোকেশন, জেনারেল লোকেশন। এটা যে প্ল্যাক সোরাইসিস অন্য জায়গায় হবে না এরকম কোনো কথা নাই, কিন্তু কিন্তু ইন জেনারেল এই সমস্ত জায়গায় প্ল্যাক সোরাইসিস হয়। সেকেন্ড হচ্ছে গুটেড সোরাইসিস। গুটেড সোরাইসিসটা হচ্ছে আপনার হাম ওঠে না, হাম, ওটা হামের মতো দেখতে, ছোট্ট 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 পিঙ্ক রেড স্পট। হ্যাঁ, অনেক সময় ট্রাঙ্কে হয়, হাতের উপরে হয়, তারপরে আপনার পিঠের এই যে এই ছবিটা গুটেড সোরাইসিসের। সো দেখেন এখানে নেক থেকে শুরু করে পিঠের অনেক জায়গায় এরকম ছোট 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 প্যাচের মতো। বাচ্চা বয়সে এটা খুব বেশি হয়। ছোট ছোট ছেলে মেয়েদের বেশি হয়। এবং গুটেড সোরাইসিস কিন্তু স্ট্রেপের সাথে খুব বেশি তার কানেকশন, স্ট্রেপ্টোককাস ইনফেকশনের সাথে। এক্সকিউজ মি। তো এটা হচ্ছে আরেক টাইপের সোরাইসিস। হ্যাঁ, পাস্টিউলার সোরাইসিস, যেটা পাস্টিউল ক্রিয়েট করে, যেটার ভিতরে মানে ইয়া থাকে, পুঁজ থাকে। নিচের ছবিটা হচ্ছে পাস্টিউলার সোরাইসিসের ছবি, এটার ভিতরে পুঁজ থাকবে, এবং এটার আবার 3টা সাব ডিভিশন আছে। হ্যাঁ, অ্যাক্টোপ্লাস্টুলাইসিস, তারপরে পালমোপ্ল্যান্টার পাস্টুলাইসিস, হ্যাঁ, ওয়ার্ম জাম্বুশ পাস্টুলাইসিস। সো এটা 3টা সাব টাইপ আছে পাস্টুলার সোরাইসিসে, কিন্তু ইন জেনারেল পাস্টুলার সোরাইসিসে পুঁজ থাকবে, অনেকটা ব্রণ বড় হয়ে গেলে যেরকম লাগে না দেখতে, ওই রকম। কিন্তু ব্রণ বড় হয়ে গেলে ব্রণের চারিদিকে ওই বাংলা আমরা যেটাকে দাউদ বলি, দাউদের মতো একটা রিং থাকে, ব্রণ বড় হয়ে গেলে ওটার ভিতরে পুঁজ হয়, ভাতের মতো হয়, টিপ দিলে একটা ভাতের মতো চালের মতো বের হয়। কিন্তু পাস্টুলার সোরাইসিসে ওগুলি বের হবে না, পাস্টুলার সোরাইসিস শুধু পুঁজ বের হবে, সাদা। সো এটা একটা ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর। তারপরে আসে ইনভার্স সোরাইসিস। ইনভার্স সোরাইসিস বেসিক্যালি উল্টা হয়, যে এখানে দেখেন, এখানে এই ব্রেস্টের এই দিক দিয়ে ব্রেস্টের উপরের পার্টে একটু আছে, আবার নিচের পার্টেও একটু আছে, এখানে একটা ভাঁজ আছে। ইনভার্স সোরাইসিস সাধারণত একটা ভাঁজ থাকে, পোর্ট থাকে, সাধারণত আন্ডার দ্য ব্রেস্ট হয়, গ্রোইনের ভিতরে হয়, আর্মপিটের ভিতরে হয়। কারণ এখানে যে সমস্ত জায়গায় ভাঁজ আছে ওইখানে বেসিক্যালি ওই জায়গায় সাধারণত এরকম, এই যে আগের স্লাইডের মতো এরকম প্ল্যাক সোরাইসিস দেখা দেয় না, তারপরে গুটেড সোরাইসিস দেখা দেয় না, পাস্টুলার সোরাইসিস দেখা দেয় না। ওইখানে এই ধরনের সোরাইসিস হয় যেখানে মানে লাল হয়ে যায়, লাল হয়ে পুরোটাই মনে হয় যে একটা লিজন। হ্যাঁ, তারপরে হচ্ছে এরিথ্রোডার্মিক সোরাইসিস। এরিথ্রোডার্মিক সোরাইসিস খুব বাজে টাইপের সোরাইসিস, পুরো বডির ভিতরেও হয়ে যেতে পারে। সিভিয়ার সোরাইসিস, এটা ওয়াইড স্প্রেড সোরাইসিস, যে ডার্মিস থেকে শুরু করে অল দ্য এপিডার্মিস পর্যন্ত এই পুরো লেয়ারটাই ইনফেক্টেড। আপনারা নেল সোরাইসিস অহরহ দেখছেন বাংলাদেশে, বহু মানুষের আছে। রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় পায়ের দিকে তাকালে অনেকের নেল সোরাইসিস দেখা যায়। হ্যাঁ, ফিঙ্গার নেল, টো নেল, ওইখানে অ্যাবনর্মাল গ্রোথ হয়, ডিসকালারেশন হয়, নখ মরে যায়, নখের অর্ধেক মরে থাকে, অনেকের নখ মরা বাঁকা হয়ে থাকে, নখ মানুষ কাটে না, অনেক মানুষ আছে নখ কাটে না, ওদের দেখবেন নখ মরা বাঁকা হয়ে আছে, এটা হচ্ছে নেল সোরাইসিস। স্ক্যাল্প সোরাইসিস আমরা দেখছি আগের স্লাইডে, আমরা পিছনে ফিরে যাই স্লাইডের, এইটা হচ্ছে স্ক্যাল্প সোরাইসিস, যেটা মাথার তালুর উপরে হয়, চুলের ফাঁকে ফাঁকে হয়। অনেকে চুলে এত চুল থাকে যে বোঝাই যায় না যে এটা চুলের ভিতরে সোরাইসিস, কিন্তু দেখা যায় সারাদিন মাথা চুল কেটেছে। এটা অলমোস্ট কিন্তু স্ক্যাল্প সোরাইসিস, কিন্তু এটা যেহেতু অনেকটা এরিথ্রোডার্মিক সোরাইসিসের মতো, কারণ খেয়াল করেন এই পুরা লিজনটা এত বড় যে
এটার সাথে উপরের ছবিটা ডিফারেন্সিয়েশন হচ্ছে যে এই লিজেনগুলি একটু ছাড়া ছাড়া, কিন্তু এটা একদম পুরো একটা প্যাচ। সো আমরা আবার স্লাইডে ফিরে যাই। তারপর হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। এটা একটা স্কিনের একটা ম্যানিফেস্টেশন না, কিন্তু এটা হচ্ছে সোরাইটিসের একটা ইফেক্ট, সেকেন্ডারি ইফেক্ট। হ্যাঁ, কোলাটেরাল ড্যামেজ যেটাকে বলা চলে, এটা একটা কোলাটেরাল ড্যামেজ, যে সোরাইসিসের ইনফ্লেমেশনের কারণে জয়েন্ট অ্যাসোসিয়েটেড হয়ে যায়, ছোট স্মল জয়েন্ট হোক বিগ জয়েন্ট হোক। এখানে এই আঙ্গুলের জয়েন্ট ফুলা একদম মানে ছোট মার্বেলের মতো হয়ে গেছে। এটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, একটা বাই প্রোডাক্ট। তো নেক্সট স্লাইডে আসি। লিনিয়ার এবং জোনাল লিজেন্স। লিনিয়ার সোরাইসিস ইন জেনারেল, এই সমস্ত সোরাইসিস আমরা এই টাইপের ইয়ে দেখতে পারি। টাইপগুলি হচ্ছে ধরেন মিউকোজাল লিজেন্স, মুখের ভিতরের সোরাইসিস, এরিথ্রোডার্মিক এবং প্ল্যাকফর্মে, এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় সোরাইসিস, মুখের ভিতরে মিউকোজাল লিজেন্সের ভিতরে সোরাইসিস। অকুলার লিজেন্স, তারপরে অকুলার লিজেন্সের ভিতরে কনজাক্টিভাইটিস হতে পারে, কেটারাইসিস থাকতে পারে, বেফ্লারাইটিস থাকতে পারে, ইউভাইটিস থাকতে পারে, চোখের পাতার উপরে, চোখের ভিতরে, এখানেও কিন্তু সোরাইসিস হয়। সিবোরিক সোরাইসিস আপনার আইলিডের ঠিক উপরে, ভুরুর মাঝখানে আপনার সিবোরিক সোরাইসিস থাকতে পারে, বাচ্চাদের বেশি হয়। এটার একটা নাম আছে ন্যাপকিন সোরাইসিস, ছোট ছোট বাচ্চাদের খুব বেশি হয় এটা। সোরাইসিসের বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন আছে, খুবই একটা কনফিউজিং একটা ডিজিজ। তো আমরা এতক্ষণ বিভিন্ন ধরনের সোরাইসিসের টাইপ দেখলাম। এখন কমপ্লিকেশনস কি হয়, সোরাইসিস হলে কি হয়? স্ট্যাফ ইনফেকশন ভেরি কমন উইথ সোরাইসিস। অ্যাবাউট 50% মানুষের সোরাইসিসের সাথে কোনো না কোনো ধরনের স্ট্যাফ ইনফেকশন কানেক্টেড থাকে, 50% পিপলের। স্টেফাইলোককাস ইনফেকশন। এখন খেয়াল করি এই পিকচারটার ভিতরে এই জায়গায় কিন্তু পুষ ছিল, যেখানে আমার মাউস, এই জায়গায় কিন্তু পুষ ছিল, পুষ ফাটিয়ে দেওয়া হয়েছে, ফাটিয়ে দেওয়ার পরে এটা 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 ইয়ে হয়ে গেছে, কিন্তু খেয়াল করেন চারিদিকে লাল হয়ে আছে। তো এটা একটা স্টেফাইলোকক্কাস ইনফেক্টেড একটা এরিয়া। সোরাইসিস তো আছে, ওখানে স্ট্যাফ ইনফেকশনও আছে at the same time. সো এটা একটা সেকেন্ডারি টাইপ কমপ্লিকেশন সোরাইসিসের। চুলকানি তো আছেই, মানে অনেক সোরাইসিসে চুলকায় না, এবং অনেক সোরাইসিসে খুব বেশি চুলকায়। ইচিং, জয়েন্ট ইনভলভমেন্ট, আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, স্পেশালি অ্যাঙ্কেলে, হাঁটুতে, নিতে, সার্কোইলিক এরিয়াতে, তারপরে আপনার ছোট ছোট জয়েন্টের, আঙ্গুলের জয়েন্টের ভিতরে, এই যে এই পিকচারে খেয়াল করেন এই জয়েন্টগুলি সব ডিফর্ম হয়ে গেছে সোরাইসিসের কারণে। এখানে এটা সোরাইসিসের, এটা হচ্ছে সোরাইসিস, আর এটা করছে সোরাইসিসে। এটা যদি বড় করি পিকচারটা একটু, এটা হচ্ছে সোরাইসিস, আর সোরাইসিসের মানে আফটার ফ্যাক্ট ইফেক্ট হচ্ছে জয়েন্ট ইনফ্লেমেশন। সো সোরাইসিস কিন্তু মানে আমাদের অনেক ধরনের বিভিন্ন ধরনের ট্রাবল ক্রিয়েট করে, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনে সে বিভিন্ন ধরনের ট্রাবল ক্রিয়েট করে।
কারণে সোরাইসিস ট্রিটমেন্ট করা একটু একটু কঠিন হয়ে যায় অনেক সময়। আপনাদেরকে প্রশ্ন করার অনেক সময় দিব আজকে। হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ আমরা কি করতে পারি সোরাইসিসে? এখন কথা হচ্ছে মডার্ন মেডিসিনের খুব লিমিটেড রোল প্লে করে। মডার্ন মেডিসিন সোরাইসিসের জন্য খুবই লিমিটেড। এটা 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 আমাদের বুঝতে হবে, আশা করি আপনারা বুঝতে পারেন। হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে সোরাইসিসে, যদিও সময় লাগে। কিন্তু প্রথম হোমিওপ্যাথির যেটা আমি মনে করি, প্রথম হোমিওপ্যাথি যেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত, সোরাইসিস মানে একদম ক্লিয়ার না হওয়া পর্যন্ত ট্রিটমেন্ট বন্ধ করা যাবে না ওই রোগীর। সেটা 1 বছর হোক, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, যতক্ষণই লাগুক, যতদিনই লাগুক, লাস্ট লিজেনটা পর্যন্ত সোরাইসিসের ট্রিটমেন্ট করে যাইতেই হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় গোল। এবং যদি রোগীকে লার্জ ডোজের অ্যান্টিসোরিক মেডিসিন দিতে হয়, দিয়ে যাইতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। স্ট্রেস হচ্ছে ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টরস অফ সোরাইসিস। স্ট্রেস নেওয়া যাবে না, রোগীকে স্ট্রেসে রাখা যাবে না। স্ট্রেস প্রডিউসিং যদি তার কোনো সিমটম থাকে, কোনো কজেশন থাকে, কোনো মেইনটেইনিং কজ থাকে ওই কেসের ভিতরে, সোরাইসিস অ্যাড্রেস করার আগে তার স্ট্রেসকে অ্যাড্রেস করতে হবে ওষুধ দিয়ে। সেটা মাইন্ড মেথডে হোক, রেগুলার মানে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক অ্যাপ্রোচে হোক, যেই অ্যাপ্রোচেই হোক, রোগীর সাইকোসোম্যাটিক বার্ডেন কমায় নিয়ে আসতে হবে, তার সাইকি যেন ক্লিয়ার থাকে। হ্যাঁ, সো স্ট্রেস একটা মেজর ফ্যাক্টর, এটাকে অ্যাড্রেস করতে হবে। এটা রুগী হয়তো চাবে না, রুগী মনে করবে ডাক্তার সাহেব আমার চুলকানি তো ভালো হয় না, আমার এই সোরাইসিস তো ভালো হয় না, আপনি শুধু আমার মেন্টাল করেন। রুগীর কথা শুনলে হয়তো আমরা হয়তো মিস করতে পারি আর কি। তো স্ট্রেস আমাদের ম্যানেজ করতে হবে। যারা ঠান্ডার দেশে থাকে তাদের নিজের বডিকে রোদ্রের সাথে এক্সপোজ করতে হবে ঠান্ডার সিজন শুরু হওয়ার আগে। ইন জেনারেল যাদের ঠান্ডায় প্রবলেম বেশি সোরাইসিসে, গরমের সময় তাদেরকে বলতে হবে যে মাঝে মাঝে দেয়া 5-10 মিনিট রোদ্রে দাঁড়ায়েন, শার্টটা খুললা, গেঞ্জিটা খুললা একটু রোদ্রে দাঁড়ায়েন, সূর্যের আলো নেন। এটা কিন্তু ভালো উপকার হয় সোরাইসিসের রোগীদের জন্য। ফ্যামিলি হিস্ট্রিতে যদি স্ট্রেপ ইনফেকশনের, গাউটের, মেন্টাল এবং ফিজিক্যাল ইনজুরির হিস্ট্রি থাকে, ওইগুলিকে প্রায়োরিটি দিতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে কেস টেকিং এর সময়। কারণ ওই 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 সূত্র ধরে, ওই পয়েন্ট ধরে আমরা অনেকটুকু সোরাইসিসের কেসে আগাইতে পারি। ইটস এ গুড পসিবিলিটি, ইটস এ গুড থিঙ্কিং প্রসেস। কেস টেকিং খুব বেশি ইম্পর্টেন্ট, এবং লম্বা লম্বা কেস টেকিং করতে হবে, সব লিখে রাখতে হবে। কারণ বেস লাইন কেস টেকিং থেকে শুরু করে প্রত্যেকটা ফলো আপ পর্যন্ত যদি ভালোভাবে লিখে রাখা যায়, তাহলে ডাক্তারের জন্য ইজি হবে যে সে আসলেই কি প্রোগ্রেস করতেছে, না কোথায় যায় রোগীর ভুল হচ্ছে অথবা ডাক্তারের ভুল হচ্ছে। এই জিনিসটা ডিটেক্ট করার জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। কেস টেকিং খুব বেশি ইম্পর্টেন্ট, ডিটেইলড কেস টেকিং খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলি আমাদের স্ট্যান্ডার্ড হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ, কোনো কিছু নতুন কিছু না, কিন্তু আমাদের ওই ক্লাসিক্যাল অ্যাপ্রোচের উপরে, হ্যানিম্যানিয়ান অ্যাপ্রোচের উপরে আমাদের খুব বেশি মনোযোগ দিতে হবে আর কি, এই আর কিছু না। ট্রিটমেন্ট চলাকালীন রিল্যাপস এবং রিমিশন টাইমিংটা রেকর্ড করে রাখা খুব বেশি ইম্পর্টেন্ট।
যে কখন তার রিল্যাপস করতেছে, কখন তার রিমিশন হচ্ছে, এবং কি ধরনের মোডালিটিতে তার রিমিশন হচ্ছে, কি ধরনের এনভায়রনমেন্টে তার রিমিশন হচ্ছে, কি ধরনের ফুডে তার রিল্যাপস করতেছে, কি ধরনের লাইফস্টাইল চেঞ্জের কারণে রোগীর রিল্যাপস করতেছে অথবা রিমিশন হচ্ছে। এগুলি আমাদেরকে খুব ভালো ক্লু দিতে পারে ওষুধ সিলেক্ট করার জন্য। ইভেন আমরা যদি বোগার বনিংহাউসেন অ্যাপ্রোচেও যাই, ওইখান থেকে অনেক বেনিফিট নিয়ে আসা যায়। যে কোনো ধরনের এক্সাইটিং ফ্যাক্টর আছে কিনা রোগীর জীবনে, এগুলিও লিখে রাখতে হবে। কেস টেকিং খুবই ইম্পর্টেন্ট সোরাইসিসের কেসে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সোরাইসিসের চুলকানির জায়গাটা কোথাও ক্র্যাক আছে কিনা, কি ধরনের ক্র্যাক, কি ধরনের স্কেলিং, কি ধরনের আলসারেশন, জেনারেল অ্যাপ্রোচ, এগুলো খুব জেনারেল অ্যাপ্রোচ, তাই না? কি ধরনের মোডালিটি, কোন ধরনের কনকমিটেন্ট সিমটম আছে কিনা, এগুলি সব লেখা রাখতে হবে। দেখেন, ওষুধ কিন্তু এক্সিমা সোরাইসিসের অনেক কমন ওষুধ কিন্তু রেপার্টরিতে আছে, এবং আমরা দিয়ে দিছি, রুগীকে দিছি, রুগী ভালো হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট লাগবে, এই আর কি, আর কিছু না। এই আলোচনাটা এটা আমাদের ওই অ্যাপ্রোচকে একটু মনে করে দেওয়ার জন্য প্রাইমারিলি। আমরা কিন্তু এই অ্যাপ্রোচগুলি সবাই জানি, প্র্যাকটিসও করি এভরিডে। জাস্ট আমাদের মেথডিক্যালি জিনিসটাকে অ্যাপ্রোচ করতে হবে। এটার একটা প্রসেস আছে, কাগজে লিখে রাখতে হবে, কম্পিউটারে লিখে রাখতে হবে, যেখানে আপনার কমফোর্টেবল লাগে ওইখানে লিখে রাখতে হবে, ডেট টাইম দিয়ে লিখে রাখতে হবে। ডায়েট, খাবার খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস। যেই কোনো স্কিন ডিজিজের ক্ষেত্রে, এক্সিমা হোক, সোরাইসিস হোক, লাইকেন প্ল্যানাস হোক, সেটা যেটাই হোক, রোগীকে চেষ্টা করতে হবে দুধ জাতীয়, অ্যানিমেল ফ্রি ডায়েট, অ্যানিমেল প্রোটিন ফ্রি ডায়েট, এই ধরনের ডায়েট রোগীকে ডিসকারেজ করতে হবে, যে আপনি দুধের জিনিস খাবেন না, চকলেট জাতীয় জিনিস খাবেন না। কেন খাবেন না? এই সমস্ত ডায়েট বডিতে যায়, যাদের উইক মেটাবলিক সিস্টেম আছে, বডিতে ইনফ্লেমেশন ক্রিয়েট করে। এখন আপনি এক জায়গায় আগুন জ্বলতেছে, ওইখানে তো নিয়ে পেট্রোল ঢালতে পারেন না, তাহলে তো প্রবলেম, তাই না? তো পেট্রোল না ঢেলে ওখানে পানি ঢালতে চেষ্টা করতে হবে যাতে আগুন নিবে, রাইট? সো সোরাইসিসের কেস ডিফিকাল্ট হতে পারে, কিন্তু প্র্যাকটিশনার, ডাক্তার, কিন্তু আমরা কিন্তু গিভ আপ করলে হবে না, আমরা ছেড়ে দিলে হবে না। ছেড়ে দিলে কিন্তু বিপদ আছে। কারণ কেন বিপদ আছে? কারণ অ্যালোপ্যাথিতে এটার সলিউশন খুবই লিমিটেড। আপনি যদি সোরাইসিস 100% ভালো নাও করতে পারেন, অ্যাটলিস্ট যাতে সোরিয়াটিক আর্থ্রাইটিসে রোগীটা ট্রান্সফর্ম না করে, ওইটা তো করতে পারবেন। যাতে তার সোরিয়াটিক আর্থ্রাইটিস না হয়ে যায়, যাতে তার অন্য কোনো ভাইটাল অর্গান ইম্প্যাক্ট না হয়, ওটা তো করতে পারবেন। ওইটাও তো অনেক 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 বেশি বড়, তাই না? সো সোরাইসিসের কেস ডিফিকাল্ট হতে পারে, কিন্তু গিভ আপ করলে হবে না। আমাদের ধৈর্য থাকতে হবে, অবজারভেশন খুব যতটুকু সম্ভব। আমরা মানুষ, সবাই এখানে যারা আছেন সবাই আমরা মানুষ, আমরা ভুল করি। ডাক্তাররা সবচেয়ে বেশি ভুল করে। মেডিকেল মিস্টেকের জন্য প্রত্যেক বছর আমেরিকাতে প্রায় 30,000 রোগী মারা যায়। ডাক্তাররা ভুল করে দেখি তো মারা যায়। দুইটা রিজন, একটা আল্লাহ হায়াত হায়াত শেষ করে দিছে, আর একটা হচ্ছে মেডিকেল মিস্টেক। কিন্তু এরপরও আমাদের যতটুকু সম্ভব অবজারভেশন ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, প্রেসক্রাইবিং যে সমস্ত রেমেডি প্রেসক্রাইব করা হচ্ছে, এই সমস্ত রেমেডির কনকমিটেন্ট মোডালিটি, তার মাইন্ড, হ্যাঁ, যতটুকু সম্ভব হ্যান্ডিম্যানিয়ান মেথডে প্রেসক্রাইব করতে হবে। তার ইন্টারকারেন্ট রেমেডি দিতে হবে, নোসোট দিতে হবে এট দ্য সেম টাইম। একটা অ্যাপ্রোচ নিয়ে যদি আমরা আটকে থাকি তাহলে কিন্তু প্রবলেম আছে। আসেন আমরা এবার কিছু রেমেডি দেখি।
আমরা কিছু রেমেডির কথা বলি এবার। রুব্রিক হচ্ছে স্কিন এরাপশন সোরাইসিস ক্রনিক। প্রথম রেমেডি হচ্ছে হাইড্রোক্লোরাইড, ক্যালিয়াস, সিপিয়া, ম্যাঙ্গানিজ, সিলিকা, অনেক রেমেডি আছে। এখন সব রেমেডি নিয়ে তো কথা বলা এখানে সম্ভব না, হাইড্রোক্লোরাইড নিয়ে কথা বলি। হাইড্রোক্লোরাইড এশিয়াটিকার আপনার প্রাইমারি সিমটম হচ্ছে, এখানে একটা পিকচার ছিল, চলেন আমরা পিকচারটার ভিতরে ফিরে যাই একটা সেকেন্ড। এই যে পায়ের ছবিটা দেখতেছেন, প্যালমোপ্ল্যান্টার সোরাইসিস, এটাকে বড় করি, চলেন আমরা একটু বড় করে দেখি। এইটা হচ্ছে ক্রনিক সোরাইসিস। এই সোরাইসিস সারানো অনেক কঠিন হয়ে যায় যখন এভাবে স্কেলিং থাকবে, এভাবে ইনফ্লেমেশন, রেডনেস থাকবে। স্কেলিং হইতে 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 গ্রাফাইটিসের স্কেলিং এর মতো দেখা যাবে, কিন্তু দেখা যায় যে গ্রাফাইটিস দিলে রোগী সারে না, তখন আসে হাইড্রোক্লোরাইডের প্রেসক্রিপশন। তো সিপিয়া এট দ্য সেম টাইম খুব ভালো ওষুধ সোরাইসিসের। সিপিয়ার মাইন্ড সিমটম থাকতে হবে। সিলিকার সোরাইসিসের ইয়ে হচ্ছে যে সিলিকার সোরাইসিস খুব ফাস্ট ক্লিয়ার করতে পারে, কিন্তু ওইটার সাথে অনেক সময় একটা সাপোর্টিং রেমেডি লাগে, একটা নসর জাতীয় ওষুধ দরকার হয়। হ্যাঁ, ডিফিউসার সোরাইসিস, যেটা আপনার স্কিন ছেড়ে ছেড়ে দেয়, ছাটা ছাটা, পেট্রোলিয়াম খুব ভালো ওষুধ। পেট্রোলিয়ামের প্রাইমারি সিমটম হচ্ছে ঠান্ডার সময় পেট্রোলিয়ামের যাদের সোরাইসিস আছে এদের কষ্টের কোনো শেষ নাই, সোজা কথা। পেট্রোলিয়াম এবং গ্রাফাইটিস সোরাইসিসের ইয়ে কিন্তু খুবই ক্লোজ, কিন্তু ডিফারেন্সিয়েশন হচ্ছে গ্রাফাইটিসের আপনার হলুদ কালারের খুব ঘন ডিসচার্জ বের হয়, কিন্তু পেট্রোলিয়ামের ডিসচার্জ খুব কম। রাস্টাক্স এট দ্য সেম টাইম, যদি আমরা রাস্টাক্সের কথা চিন্তা করি, রাস্টাক্স, অ্যানাকার্ডিয়াম, ওই ধরনের মেডিসিন, এগুলির সোরাইসিসের সাথে সাথে একটা কনফিউজিং একটা লাইকেন টাইপের, যে কোনো লাইকেন এথ্রোমাইটিস, লাইকেন প্ল্যানাস টাইপের এরকম একটা ইয়ে থাকে, যেটা আপনার সোরাইসিস টেকনিক্যালি ট্রু, কিন্তু মনে হবে যে সারাদিন খালি চুলকায় চুলকায়, হয়তো বাইরে থেকে ধুতরা পাতা লাগাই দিছে ওর গায়ে, এই ধরনের সোরাইসিস। হ্যাঁ, সিফিলিটিক সোরাইসিস হচ্ছে বেসিক্যালি যেখানে স্কিন ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে, মার্কসল, ফাইটালকা, কোরালিয়াম রুব্রাম, ক্যালিব্যাক্টোমিয়াম, নাইট্রিক অ্যাসিড, এই ধরনের সোরাইসিস হচ্ছে যে স্কিন খসা খসা পড়তেছে, এটা হচ্ছে সিফিলিটিক সোরাইসিস। হাতের পিছনে সোরাইসিস, ব্যাক অফ দ্য হ্যান্ড, হাতের তালুতে সোরাইসিস। হ্যাঁ, পেট্রোলিয়াম খুব ভালো ওষুধ, কিন্তু পেট্রোলিয়াম লং টার্মের জন্য পেট্রোলিয়াম ধরে রাখতে পারে না, ওইটার সাথে একটা কনকমিটেন্ট রেমেডি লাগে। ধরেন গ্রাফাইটিস ফর এক্সাম্পল, সালফার, সোরাইনাম। ঠান্ডার সোরাইসিস, ঠান্ডার দেশের সোরাইসিস যাদের বেশি, সোরাইনাম তাদের জন্য খুব ভালো মেডিসিন। পায়ের ইরাপশন, মানে যেটাকে পালমোপ্ল্যান্টার সোরাইসিস বলা হয়, আপনার পায়ের তালুর, কোরালিয়াম রুব্রাম খুব ভালো ওষুধ, ফসফরাস খুব ভালো মেডিসিন। গ্রাফাইটিস দিয়েছিলাম একটা রোগীর, কিছুটা ভালো হয়েছিল কিন্তু ভালো হয়নি, ওকে অন্য ওষুধ দিতে হয়েছে। সো এইগুলি আসলে অনেকটা, অনেক সময় রোগী দেখে সাথে সাথে বোঝা যায় না যে প্রবলেমটা কত বেশি ডিপ, কিন্তু এট দ্য সেম টাইম আপনার প্রেজেন্টিং সিমটম যেটা, হয়তো প্রেসক্রিপশনটা হয়তো এক্স্যাক্টলি অ্যাকিউরেট নাও হইতে পারে, কিন্তু এটার জন্য অ্যাটলিস্ট আমি মনে করি ডাক্তারের লজ্জিত হওয়ার কিছুই নাই, কারণ সোরাইসিস খুবই একটা কমপ্লিকেটেড প্রবলেম। সোরিয়াটিক আর্থ্রাইটিসের জন্য যদিও আমাদের বাংলাদেশে ল্যান্থানাইড গুলি তেমন পরিচিতি পায় নাই, অনেক সময় ল্যান্থানাইড খুব ভালো ওষুধ, যেমন স্পেশালি নিউরিডাইনাম,
তারপরে ল্যান্থানাম মেটালিকাম, ল্যান্থানাম ফসফরিকাম, এই ধরনের মেডিসিন খুব ভালো। ল্যাক রেমেডিগুলি, যেটা আমরা ইন জেনারেল ল্যাক কেনাইনাম, হ্যাঁ, ল্যাক ডিফ্লোরেটাম, যদি আমরা পেটের সমস্যার কারণে যদি দেখি যে সোরাইসিসের প্রবলেম হচ্ছে, ওই আমরা কোর যদি চিন্তা করি, একটা প্রবলেমের কোর যদি চিন্তা করি, যদি তার কোরটা তার মেটাবলিক কজের জন্য হয়, তাহলে আমরা লাইকোপোডিয়ামের মতো মেডিসিন চিন্তা করতেই পারি, হ্যাঁ, ল্যাক রেমেডিগুলির মতো মেডিসিন আমরা চিন্তা করতেই পারি। তার থাইরয়েড ডিসঅর্ডারের কারণে, এন্ডোক্রাইন ডিসঅর্ডারের কারণে যদি তার সোরাইসিস হয়ে থাকে, তাহলে থাইরয়েডের নাম চিন্তা করতে পারি। ইমোশনাল সাপ্রেশনের কারণে সোরাইসিস, নাট্রিয়াম মিউরেটিকাম, স্যাফিস্যাগ্রিয়া, এই ধরনের মেডিসিন আমরা চিন্তা করতে পারি। যেটা কোর, ওটাকে যদি অ্যাড্রেস করা হয়, তাহলে পরের প্রবলেমগুলি, অ্যাসোসিয়েটিং পরের প্রবলেমগুলি হয়তো অনেক সময় একটু কমে আসতে পারে, এবং আসলেই কমে আসে। সময় লাগে, ধৈর্য থাকতে হবে। হুম। তো আমরা যদি আরো ওষুধ দেখি, আরো আরো একটু ভিতরে যাই ওষুধ নিয়ে, আরো সিলেক্টিভ মেডিসিনকে যদি আমরা আরো সিলেক্টিভ করে নিয়ে আসি, সোরাইসিস ডিফিউসা, যেটা স্কিন মানে ছড়ায় ছিটিয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর্সেনিক ফ্যামিলির ওষুধগুলি ভালো, ক্যালকেরিয়া ফ্যামিলির ওষুধগুলি ভালো। হুম। তো যেটা ইনভার্টারের সোরাইসিস, যে সোরাইসিস হচ্ছে ভালো হচ্ছে আবার হচ্ছে ভালো হচ্ছে, এটাই হলো ইনভার্টারের সোরাইসিস। ওইখানে ক্যালসিয়াম মানে ইন জেনারেল ক্যালসিয়াম গ্রুপের ওষুধগুলি ভালো। মিনারেল রেমেডিগুলি কিন্তু সোরাইসিসের জন্য খুব ভালো কাজ করে ইন জেনারেল, প্ল্যান্ট রেমেডির থেকে মিনারেল রেমেডিগুলির ইনফ্লুয়েন্স সোরাইসিসের জন্য বেশি, কারণ মিনারেল রেমেডিগুলি কিন্তু স্কিনের উপরে সবচেয়ে বেশি হার্ম করতে পারে। ডক্ট্রিন অফ সিগনেচার যদি আমরা চিন্তা করি, যে নাইট্রিক অ্যাসিড যদি কারো স্কিনে লাগাই দেওয়া হয়, তাহলে তার স্কিনের কি অবস্থা হয়। ওই নাইট্রিক অ্যাসিডই কিন্তু সোরাইসিসের জন্য খুব ভালো ওষুধ। হুম। তো ইন জেনারেল মিনারেল রেমেডি গুলি ভালো, কারণ অনেক মিনারেল মানে এ গুড পোর্শন অফ মিনারেল রেমেডি কিন্তু অ্যাকচুয়ালি মানে সাইকোসিফিলিটিক মায়াজম হিসেবে, যেইখানে স্কিন হার্ড হয়ে যাবে ওইখানে ক্যালকেরিয়া গ্রুপের ওষুধ খুব ভালো কাজ করে। সিপিয়া অনেক বড় মেডিসিন সোরাইসিসের, কিন্তু সিপিয়ার মাইন্ড সিমটম থাকতে হবে অবশ্যই। পটাশিয়াম গ্রুপের ওষুধ, ক্যালি গ্রুপের ওষুধ, কস্টিকাম, ক্যালি, বাইক্রোমিয়াম, ব্রোমেটাম, সালফিউরিক, ক্যালিসালফ, one of the most beautiful medicine for psoriasis. Calcarea sulf, one of the beautiful medicines for psoriasis. যেখানে ক্রাশ থাকবে, স্কিনের লেয়ারের উপরে লেয়ারের উপরে, এটাকে ক্রাশ বলা হয়। ক্যালকেরিয়ার গ্রুপের ওষুধগুলি খুব ভালো ওষুধ। আরো ডিপে যদি আমরা যাই, যদি আমরা মানে দেখে যদি আমরা প্রেসক্রাইব করতে চাই, স্কিনের কালার যদি ব্ল্যাক হয়, আর্সেনিক বেলেডোনা, চায়না ভাইপেরা খুব ভালো ওষুধ। স্কিন যদি ব্লিড করে, রক্ত বের হয়, সিফিলিটিক টাইপের মেডিসিন, মার্কসল, মেজেরিয়াম টাইপের ওষুধ, ফসফরাস টাইপের ওষুধ, ভালো ওষুধ অল ওভার দ্য বডি, তাহলে তার মায়াজমেটিক আপনার ইনফ্লুয়েন্সটা খুবই বেশি। ওইখানে খুব গ্র্যান্ড টাইপের পলিক্রেস্ট, আর্সেনিকাম অ্যালবাম, সোরাইনাম, ওই ধরনের মেডিসিন ভালো ওষুধ। হুম। এখন এই ওষুধ, এখানে অনেক ওষুধ আছে, অনেক মেডিসিন, আপনারা দেখে নেবেন। কিন্তু কথা হচ্ছে এই ওষুধগুলি আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এক্স রে খুব ভালো ওষুধ। এক্স রে যখন কোনো ওষুধ কাজ করে না, তখন আমরা এক্স রে ইউজ করতে পারি। তো আমরা এই ওষুধগুলি কিভাবে ইউজ করব?
রোগীর ভাইটালিটি বোঝা, কোন পটেন্সিতে ইউজ করব, কত কত ফ্রিকোয়েন্ট ইউজ করব, রোগীর ভাইটালিটি বোঝা। ইন জেনারেল রোগী যদি খুব খুব বেশি উইক হয় তাহলে এলএম পটেন্সিতে শুরু করা ভালো, LM2 LM3 থেকে শুরু করা ভালো ইন জেনারেল। মাঝে 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 ওই মেইন ওষুধের পাশাপাশি একটা নোসোড ইউজ করা ভালো, স্পেশালি সোরাইনাম। একটা নোসোড ইউজ করা ভালো। যদি কোনো ধরেন 4 আর্মে সোরাইসিসে আমরা রাস্ট্যাক্সিলাম, দেখা গেলো যে রাস্ট্যাক্সে কোনো রকম রেজাল্ট আসতেছে না, ওই রাস্ট্যাক্সের ফ্যামিলির আশেপাশে কি কি ওষুধ আছে ওইটা নিয়ে একটু চিন্তা করা উচিত। আমরা ক্যালি গ্রুপের ওষুধ দিলাম, আমি ক্যালি আর্স দিলাম, দেখা গেল যে কিছু হলো না, অন্যান্য ক্যালি গ্রুপের ওষুধও তো আছে, তাই না? ক্যালি আর্টসের ভিতরে যদি একটা স্কিনের সিমটম থাকে, ওই স্কিনের সিমটমের কিছু না কিছু তো ক্যালি সালফে আসবেই আসবে, কারণ ফ্যামিলি তো চেঞ্জ হয়নি ওষুধের। হ্যাঁ, ওইটা মেটেরিয়ামেটিকের থেকে বের করে নিতে হবে, ওইটা রেপিটরি বলে দিবে না আমাদেরকে। হ্যাঁ, তো আমরা এইভাবে চিন্তা করি। সোরাইসিস একটু পরে দেখাবো একটা কেস। সোরাইসিসের প্রত্যেকটা ওষুধ যে রোগীর জন্য আপনার প্রাইমারিলি কাজ করবেই করবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নাই। অনেক রোগেই নাই, কিন্তু সোরাইসিসে জিনিসটা একটু একটু শেকি, তো একটু একটু ধৈর্যের প্রয়োজন আছে সবার জন্য। তো এই হচ্ছে আমাদের সোরাইসিসের প্রেজেন্টেশন। আপনারা যদি রেকর্ডিংটা বন্ধ করেন, আমি আপনাদেরকে একটা কেস দেখাতে পারি, কারণ এই কেসটা রানিং কেস, তো এটা আমেরিকার ল অনুসারে